প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। মেয়েটা পাক্কা চোর। গল্প গাছা নিয়ে থাকো বলে একা তুমি ওর কোনো খবর রাখো না। চারদিকে অভাব, আর ইনি একাই দাতা করানো এসেছেন। তারা এখানে আসে তোমার কাছে? আপনি আপনি লোক রাখবেন জ্যাঠামশাই? অভাবে স্বভাব নষ্ট, এই কথাটা শুনেছো তো? জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপদ অবলম্বনে আজকের গল্প এক যে আছে মেয়ে। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প এক যে আছে মেয়ে। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই। কে? আপনি লিখছেন বুঝি? কে ওখানে? আমি হাজু। হাজু জ্যাঠামশাই। কে? সকাল বেলা যত সব উৎপাতের দল। ও মা, আমাকে চিনলেন না? আমি রামচরণের মেয়ে। কে রাম? রামচরণ বোষ্টম? ও, তুমি বোষ্টম বাড়ির মেয়ে? হ্যাঁ তো, আমাকে মনে পড়েছে জ্যাঠামশাই? না, তোমাকে চিনতে পারিনি, তবে তোমার বাবাকে মনে পড়েছে। আসলে তোমাকে তো কখনো দেখিনি। হ্যাঁ, ঠিক বলেছেন জ্যাঠামশাই, আমাকে আপনি কখনো দেখেননি, তবে বাবার কাছে আপনার কথা অনেক শুনেছি আমি। আসলে আগেই আপনার কাছে আসতাম, কিন্তু চিনি না তো, তাই সাহস পাইনি। তা তোমার তো বিয়ে টিয়ে হয়ে গেছে দেখছি। কোলেরটি খোকা বুঝি? হ্যাঁ, এই যে আমার খোকা জ্যাঠামশাই। আপনার পায়ের ধুলো নিয়ে ওর মাথায় দেব, একটু দাঁড়া। আরে ঠিক আছে ঠিক আছে। ও ও ও কি, একটু ভালো করে আশীর্বাদ করুন জ্যাঠামশাই, ছেলেটা যেন আমার মানুষের মতো মানুষ হয়। তা সে হবে খুন, অনেক দেরি আছে। তা তোমার শ্বশুরবাড়ি কোথায়? এখন এলে কোথা থেকে? কালুপুরে আমার বিয়ে হয়েছে জ্যাঠামশাই, তবে এখন সেখানে থাকি না। থাকো না? তাহলে কোথায় থাকো? আপনি লোক রাখবেন জ্যাঠামশাই? লোক মানে কাজের লোক? হ্যাঁ। না না, সে তো আছে, আমাদের বাড়িতে গয়লা বউ কাজ করে, সে অবশ্য অনেক দিনের লোক। যাও মা যাও, তুমি বাড়ির মধ্যে যাও, মেয়েরা আছে ওখানে, ভিতরে গিয়ে আলাপ সালাপ করো। আমি আপনার কাছে এসেছিলাম জ্যাঠামশাই, রাখুন না লোক। ঠাকুরের দয়ায় আপনার তো কোনো অভাব নেই। আরে কি মুশকিল, আমার লোক আছে তো, আর লোকের কি হবে, কটাই বা কাজ। বাড়ির মেয়েরাও তো আছে। তা লোক হিসেবে কে আসবে শুনি? আমি কাজ করবো জ্যাঠামশাই। তুমি? এখানে তুমি কাজ করবে? সে কি? তা তোমার শ্বশুর বাড়ি? সেখানে খেতে পাই না যে, অতগুলো পেট এই আকালের বাজারে কি আর কাকে খাওয়াবে? যে কটা খুঁতকুড়ো পাই এই দুধের বাচ্চাকে খাওয়াই। কচি পেটটা তো আর অভাব পৌঁছে না জ্যাঠামশাই, খিদের কান্নাটাতেই ওরই বেশি। রাখবেন লোক, আমাকে মাইনে দিতে হবে না, একটু খেতে দিলেই হবে। তো মুশকিল হলো, এসব হলো বাড়ির মেয়েদের ব্যাপার, এইসব আমি কি করে এখন। আচ্ছা তুমি এখানে দাঁড়াও,
আমি বরং একটু ভিতরে গিয়ে দেখি। এই কই গো, শুনছো? কোথায় গেলে তুমি? কি হলো কি? অত চেঁচাচ্ছ কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? না না, ডাকাত পড়বে কেন? বলছিলাম কি, মানে বাড়িতে একটা লোক রাখবে। লোক? হ্যাঁ। মানে কাজের লোক? আছে তো, গোয়ালা বউ, জানো না? আরে জানি তো, তা আরেকটা লোক যদি রাখো। আবার একটা লোক? ও বাবা, রাজা রাজরা হয়ে গেলে নাকি? হ্যাঁ, যে বাড়িতে এত দাস দাসী থাকবে? সে তো ঠিকই। তা কাকে রাখতে হবে শুনি? আসলে ছোটবেলার এক বন্ধুর মেয়ে এসে ধরেছে। অভাবের বাজার তো, তাই ভাবলাম যদি। চারদিকে অভাব, আর ইনি একাই দাতাকর্ণ এসেছেন। শোনো, এবার থেকে যখন লিখতে বসবে বাইরের দিকের দরজাটা বন্ধ করে বসবে, বুঝেছ? যত সব জ্যাঠামশাই, কি হলো জ্যাঠামশাই? আমি থাকবো? মানে না গো, মানে এখনই আমাদের আর কোনো লোকের দরকার, মানে একজন তো আছেই, বুঝতে পারছো তো। দরকার নেই? আচ্ছা, ফিরেই যাই তবে। ছেলেটা আমার সকাল থেকে কিছু খেতে পাইনি। এই তো বাবা, এই তো এক্ষুনি দুধ এনে দেবো। বাচ্চাটার জন্য না হয় একটু দুধ। হাজু, এই মেয়ে, যা, চলে গেল। ইস, একটু আগে মনে পড়লে। আরে কি হে তারিণী, এই রোদে তুমি দাওয়ায় দাঁড়িয়ে আছো কেন? এই গপ ভাবছো বুঝি? না, ওই একটু। এসো গোবিন্দ, ভেতরে এসো। না ভায়া, এখন আর যাবো না, হাট থেকে ফিরছি। বেগুন পুড়িয়েছিল, গিন্নির হুকুম। তুমিও তো জানোই, না মানলে কুরুক্ষেত্র হবে বাড়িতে। ও ভালো কথা, আসবার মুখে ওই রাস্তার ওপরে রামচরণের মেয়েটাকে দেখলাম না? হ্যাঁ, ওর নাম বললো হাজু। আজই দেখলাম, কাজের জন্য ঘুরছিল। গিন্নি বলেছেন লাগবে না আর কি। খুব ভালো বলেছেন, খুব ভালো। শোনো ভায়া, ওই হাজু বাজুকে ভুলেও বাড়িতে ঠাঁই দিও না কিন্তু। মেয়েটা পাক্কা চোর, বুঝলে হে? চোর? ওকে তুমি চেনো? আরে শুধু আমি কেন, দুনিয়া শুদ্ধ লোকে চেনে। গল্প গাছা নিয়ে থাকো বলে একা তুমি ওর কোনো খবর রাখো না। দাসে যাই হোক, খবরদার বাড়ির চৌহদ্দিতে ওর ছায়া পড়তে দিও না কিন্তু। কেন? একটা ঘটি বাটি আর খুঁজে পাবে নাই বলে দিলুম তোমাকে। ওহো, দেখো তোমার সাথে কথা বলতে বলতে কত বেলা হয়ে গেল, চরচর করে রোদ চড়ছে। চলিয়ে তারিনি, ও বেলা না হয় চা মুড়ি খেতে আসবো, বৌদিকে বলে রেখো কিন্তু। তারিণী মুখুজ্জে গল্প টল্প লেখেন, তাই গ্রামের বাকি খবরাখবর তার কাছে একটু কমই আসে। বর্ধমান স্টেশন থেকে ক্রোশ তিনেক দূরের এই বেড়াচাঁপা গ্রামটা বলতে গেলে তারিণীর জন্যই বিখ্যাত হয়ে আছে। তার লেখা জেলার পত্রপত্রিকায় তো বটেই, শহরের বইপত্রেও ছাপা হয়। একবার নাম হলে লেখার চাপও থাকে। তারিণীর তাই নষ্ট করার মতো সময় বড় কম। সেই সঙ্গে জমি জিরেত, বাজারের দিকে একটা দোকান, এই মিলিয়ে ঠাকুর করে আয়ও তার খুব একটা কম নয়। সেসব নিয়েও তাকে বেশ ব্যস্ত থাকতে হয়। কিন্তু তা বলে যে মুখ দেখে লোক চিনতে পারবে না, তেমন মানুষ কিন্তু তারিণী নয়। তারিণী মুখুজ্জে তাই কিছুতেই বিশ্বাস করতে পারে না যে এই হাজু নামের মেয়েটা চোর। সে মনে মনে ভাবতে থাকে, এমন একটা কম বয়সী কাঁচা মুখের মেয়ে চোর হবে কি করে? তার কি তবে চিনতে ভুল হলো? গোবিন্দ তাহলে কি বলে গেল? এইসব 7-5 ভাবতে ভাবতে ঘরের ভেতরে ঢুকলো তারিণী মুখুজ্জে। আর সেখানে পৌঁছেই একটা
একটা চিৎকার কানে এলো তার। দিবি নাকি আমি তোকে দেব? কাজের মেয়ে গোয়ালা বউয়ের ওপরে তারস্বরে চেঁচাচ্ছে তার গিন্নি ননিবালা। আমার পেতলের ঘটিটা কোথায় রেখেছিস? দে দে, শিগগির বার করে দে। বলছি আমি নিইনি। আরে পুকুর ঘাট থেকে এক ঝুড়ি বাসন মেজে নিয়ে এলি, সেখানে তো ঘটিটাই নেই। দে বলছি, নইলে ভালো হবে না কিন্তু। দিবি নাকি আমি তোকে দেব? তোমার ঘটির আমি কি জানি মাঠান? যা যা বাসন দিয়েছিলে সে সবই তো মেজে এনেছি, শুধু মুধু চোখ রাঙাচ্ছ। শুধু মুধু? আমার পেতলের ঘটিটা ছিল না ওখানে? ফের মিথ্যে কথা। অমন ঝকঝকে সুন্দর ঘটিখানা সবে সবে বার করেছি, এর মধ্যেই মা গো মা, কি চোর সব! কি চোর? দেখো মাঠান, একদিন তোমার ঘরে কাজ করেছি, একটা সুতোতেও হাত দিইনি, আর তুমি আমাকে কিনা চোর বললে? তারিণী, মুখে রক্ত ও বলে কাজ করে তারিণী! যায়, আর আমায় কিনা চোর বলা? রইল তারিণী! তোমাদের কাজ। আমি আর কাজ করব না, আমায় খালি মিথ্যে ও বলো। তারিণী, একবার বাইরে আসবে? হ্যাঁ বলো, ডাকছিলে? আবার ফিরে এলে যে? দেখো, তখন এত কথা বললাম, এই চিঠিখানাই দিতে ভুলে গেছিলাম। এই নাও, ধরো তোমার চিঠি। সেই কখন থেকে ডাকছি, তোমার বাড়িতে যা চিল চিৎকার চলছে, আমার ডাকা শুনবে কি করে? তা হ্যাঁ ভাইয়া, এই ভর দুপুরে আবার কি হলো? হ্যাঁ, হবে আর কি। গিন্নির আজ একটা নতুন ঘটি খোয়া গেছে, তাই নিয়ে গোয়ালা বউয়ের সঙ্গে চলছে। কি বললে? আজকে খোয়া গেছে? হ্যাঁ, কেন, আবার কি হলো? এই আজই তোমার বাড়িতে ওই মেয়েটা এসেছিল না? মেয়েটা? তার মানে মানে হাজুর কথা বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, আর কার কথা বলবো? আরে ধুর, সে তো বাড়ির ভেতরেই ঢোকেনি, বাড়ির বাইরে থেকেই চলে গেছে। আরে তোমার গিন্নির ঘটিও তো বাইরে থেকেই চুরি হয়েছে না, ওই পুকুর ঘাট থেকে। কি বলো? হ্যাঁ, যাই গে বাবা, আমি বাড়ি যাই। তোমাদের ঝামেলা তোমরা মেয়েটাও, দেরি হলে আবার আমার গিন্নি আমাকে আস্ত রাখবে না, বুঝলে কি না? গোবিন্দর কথাগুলো এবার যেন তারিণীর বুকের মাঝখানটায় এসে একেবারে বিঁধল। সত্যিই তো, গোয়ালা বউ এতদিন ধরে আছে, কোনোদিন এ বাড়ি থেকে কুটোটি হারায়নি, আর আজ তাহলে কি হলো? পুকুরঘাট থেকে ঘটিটা কি সত্যিই তবে হাজু সরিয়েছে? না, সামান্য একটা ঘটি নিয়ে এত ভাবনা তার পোষায় না। তবে বুকের খচখচানিটা তারিণীর গেল না। লেখার ব্যস্ততা আর জমি জমার ঝামেলায় কয়েকটা দিন হু হু করে কেটে গেল তার। পুকুরঘাটের পাশের আগাছার ভেতর থেকে ঘটিটার খোঁজ মেলার পরে হাজুর কথাটা ভুলেও গিয়েছিল তারিণী। সেদিন রায়েদের বাড়িতে কি একটা ব্রত ছিল। তারিণী এ গাঁয়ের গণ্যমান্য মানুষ, তাঁর তো নেমন্তন্ন থাকবেই। দু একটা ফলমূল মুখে দিয়ে বেরিয়ে আসতেই মেয়েটার সঙ্গে দেখা হয়ে গেল তার, হাজু। রোয়াকে বসে তখন হাউ হাউ করে একটা তরমুজের ফালি চুষছিল সে। ওর খাওয়ার ধরন দেখে এই শব্দটার বাইরে আর কিচ্ছু ভেবে পেল না তারিণী। ভীষণ মলিন একটা কাপড় পরে আছে মেয়েটা, তার পাশে দু এক টুকরো পেঁপে আর তালের পাটালি পড়ে আছে। সামনের পুঁটলিটায় নিশ্চয়ই ভিক্ষা পাওয়া চাল। আজ সে একাই, তার ছেলেটা কোলে নেই। তারিণী পাশ কাটিয়ে চলেই আসছিল, এমন সময় শুনল, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, এই যে এদিকে। হ্যাঁ হ্যাঁ, নেমন্তন্ন খেতে এসেছিলেন? বাড়ি যাচ্ছেন বুঝি? বাড়ি? না না, হ্যাঁ হ্যাঁ, কাজে কাজে যাচ্ছি। তা তুমি ভালো আছো তো? ভালো আর কোথায় আছি, আজ এখানে একটু ফলমূল পেশাদ পেলাম, তাই পেটে কিছু পড়লো। অর্ধেক দিন তো একবেলা জল ঢালা ভাত, আরেক বেলা উপোস। লোকের বাড়ি কাজ করে মার কটা টাকাই বা পায় বলুন? বাড়িতে আরো দুটো ভাই বোন, তার উপরে খোকাকে নিয়ে আমি। বুঝলাম। তা এসো আমাদের বাড়িতে কোনোদিন, একটু চাল টাল নিয়ে যেও, বুঝলে? যাবো জ্যাঠামশাই, আপনি রাগ করবেন না তো? না না, রাগ করবো কেন, তুমি এসো কেমন? আচ্ছা,
নিশ্চয়ই যাব। তারিণী ভেবেছিল মেয়েটাকে এড়িয়ে যাবে, কিন্তু ওর মলিন কাপড়, রুক্ষ চুল আর অমন গোগ্রাসে খাওয়া দেখে কিছুতেই সরে যেতে পারল না। বলবো না করেও তাকে নিজের বাড়িতে আসতে বলে দিল, এবং তার ঠিক দিন কয়েক পরে তারিণীর বাড়ি থেকে বেশ কিছুটা চাল, ডাল, আলু পটলের ভিক্ষে নিয়ে গেল হাজু। মাথায় তেল মেখে স্নানও সারল। এমনি করে দিন 2-3 তারিণীর বাড়িতেই আসা যাওয়া করল মেয়েটা। তাকে মাঝে মধ্যে গিন্নির পুরনো কাপড় আর টুকটাক এটা সেটা দিত তারিণী, মাঝে মধ্যে নেমন্তন্ন করে খাওয়াতো। তবে হাজু সে বাড়িতে এসে তারিণী ছাড়া আর কারোর সঙ্গে কখনো কথা বলেনি, আলাপও করতে চায়নি। ঘরের একটা কোণ ঘেঁষে বসে থাকে সে। তাকে যে বাড়ির লোকজন মোটেই পছন্দ করে না সেটাও বেশ বোঝে তারিণী। একে তো তার এমন ভিখিরির মতো চেহারা, তার উপর দুজনের ভাত মেয়েটা একাই খায়, সেই সঙ্গে মাছ টাছ জুটে গেলে তো কথাই নেই। আড়ালে দীর্ঘশ্বাস ফেলে তারিণী। হায় রে, যে মেয়েটা খেতে এত ভালোবাসে তার পাতেই কিনা ভাতের অভাব। হাজুর প্রতি কি এক মায়ার টানে যে আটকে পড়েছে তারিণী, তা সে নিজেও বোঝে না। হয়তো সবাই তাকে দূরছাই করে বলেই মেয়েটার প্রতি তার এমন মায়া পড়ে গেছে। সেদিন নিজের ঘরেই ছিল তারিণী। আচমকা বাইরে থেকে একটা কান্নার শব্দ শুনতে পেল। এমন করে কে কাঁদছে দেখার জন্যই তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে এলো তারিণী। আর বাইরে এসে যা দেখল তাতে সে অবাক। তার ঘরের বাইরে দাঁড়িয়ে হাপুস নয়নে কেঁদে যাচ্ছে হাজু। কি হলো হাজু? আরে কি মুশকিল, এভাবে কাঁদছো কেন? এই দেখো, আরে কান্নাটা থামাবে তো। কি হয়েছে আমাকে না বললে বুঝবো কি করে বলো তো? ওরা ওরা আমাকে খুব মেরেছে জ্যাঠামশাই। এই দেখুন, দেখুন, এই যে এখানে দাগড়া হয়ে গেছে। কে মেরেছে তোমাকে? দেখি দেখি, ইস, এই যে সত্যি দাগ পড়ে গেছে। আজ সকালে চক্কর্তিরা আমাকে খুব মেরেছে, আমার কাপড় ছিঁড়ে গেছে। এই দেখুন। চক্রবর্তী মানে মধু চক্রবর্তী? সে কি এভাবে মারলো কেন? কি করেছিলে তুমি? কিছু করিনি জ্যাঠামশাই, আমি শুধু ভিক্ষে করতে গেছিলাম, সেই দোষেই আমাকে এমনি এমনি মেরেছে। আমার হাতে একটা ঘটি ছিল, সেটাও কেড়ে নিয়েছে ওরা। ভিক্ষা করতে যাওয়ায় তো কোনো দোষ নেই, সেই জন্য এমনি এমনি কেউ কাউকে মারে? আচ্ছা, আমি দেখছি, তুমি এখন বাড়ি যাও। আপনি আমাকে ভোলাচ্ছেন জ্যাঠামশাই। কি মুশকিল, তোমাকে ভোলাবো কেন? আমি সত্যিই খোঁজ নেব। এই তো এক্ষুনি বেরোচ্ছি, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, তারপরে চক্রবর্তীদের বাড়িতে যাব। আমার মাকে কিছু বলবেন না জ্যাঠামশাই। আচ্ছা, বেশ বেশ, এসো আমার সঙ্গে এসো। হাজুকে নিয়ে গুপ্তিপাড়ায় তার বাড়ির দিকে চলল তারিণী। রামচরণ বোষ্টমের বাড়িতে বহুকাল আগে ছোটবেলায় 2-1 বার এসেছে সে। ছোট জাতের ঘরে ছেলের যাওয়া আসা পছন্দ করতেন না তারিণীর বাবা। রামচরণ তাদের বাড়িতে এলেও বোষ্টমদের দরজায় পা দিতে গিয়ে তারিণীকে ছেলেবেলায় বাবার হাতে বেশ কয়েক ঘা মারও খেতে হয়েছে। আজ কতদিন পরে গুপ্তিপাড়ায় এলো তারিণী। এলাকার শ্যাওলাধরা পুকুর পাড়েই হাজুদের বাড়ি। রামচরণ বোষ্টমের সময় সে বাড়িতে তুলসী মঞ্চ,
ছোট একটা ঝুলন বেদি আর নিকোনো উঠোন ছিল। স্বাচ্ছন্দ্য না থাকলেও একটা সাজ ছিল। কিন্তু আজ সেই বাড়িটা দূর থেকে দেখে কেমন যেন গুম হয়ে গেল তারিণী। হতদরিদ্র চেহারার টালি ভাঙা একটা ঘর, যেখানে তুলসী মঞ্চ ছিল সেখানটায় এখন আগাছা ভর্তি। উঠোনে কতকাল যে গোবর জল পড়েনি কে জানে। শ্যাওলা ধরা পুকুরটা আরও খানিকটা মজে গেছে। সেই ভাঙা বাড়ির উঠোনে হাজুর ছোট্ট উলঙ্গ ছেলেটা হামা দিয়ে আর ধুলোবালি খেয়ে বেড়াচ্ছিল। তারিণীর গলা ভারী হয়ে এলো। তাড়াতাড়ি হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা একবার রগড়ে নিল। তারপর হাজুকে বলল, যাও যাও, বাড়ি যাও, আমি আর যাব না। এখান থেকে আমি মধু চক্রবর্তীর বাড়িতে যাব, বুঝলে? তোমাকে কেন এমন ভাবে মেরেছে সে কথা জিজ্ঞাসা করবো ওকে। আর কেঁদো না হাজু, ছেলেটাকে কিছু খেতে দাও, যাও। হাজুকে বাড়ি পৌঁছে দিয়ে ওই খাঁখা রোদ মাথায় নিয়ে মধু চক্রবর্তীর বাড়ির দিকে চলল তারিণী। তার মনটা আজ খুব ভারী হয়ে আছে। কি এক অব্যক্ত যন্ত্রণা যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। তারিণী এমনিতে সেই গ্রামের মাতব্বর গোছের একজন, তার উপর পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারিও। কাজেই যে কোনো অনৈতিক কাজের কৈফিয়ত সে নিতেই পারে। হনহন করে পা চালিয়ে মধু চক্রবর্তীর বাড়িতে পৌঁছল তারিণী। গলা খাঁখারি দিয়ে ডাক দিল, মধু, ও মধু, মধু, ও মধু, বাড়ি আছো নাকি হে? ও মা, কি কপাল! আরে তারিণী দাদা যে, আসুন আসুন আসুন। এই দুপুর রোদে বাইরে দাঁড়িয়ে কেন? আসুন দাদা, আসুন। এই ওগো, শুনছো? দেখো কে এসেছেন। না না, ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি ভেতরে বসতে আসিনি, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল, সেটা বলেই আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ দাদা, বলুন না বলুন না। আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? মানে আপনাকে কেমন যেন অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। তুমি হাজুকে অমন বিশ্রী ভাবে মেরেছ কেন? হাজু? আবার তার ঘটিও নাকি কেড়ে নিয়েছো? তাকে তো ঠিক, ওই ভিখিরি মেয়েটা? ও ভিখিরি নয় মধু, ও বোষ্টম বাড়ির মেয়ে। ওই হলো দাদা, কোনো কাজকর্ম করে না, ওই এখন ভিক্ষে করেই খায়। তাতে হয়েছেটা কি? তোমার দয়ায় তো আর খায় না। ভিক্ষে করে বলেই তুমি মারবে? না তারিণী দাদা, গ্রামে কত লোকই তো ভিক্ষে করতে আসে। ভিখারিদের গায়ে হাত তোলার মতো পাপ আমি করিনি। ওই মেয়েটা তো পাক্কা চোর। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? নিজের শ্বশুর বাড়িতেও চুরি করে খেত বলে ওকে সেখান থেকেও তাড়িয়ে দিয়েছে, জানেন না? চোর? হ্যাঁ। কি চুরি করেছে ও? এই আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়ে গাছ থেকে কোচর ভরে লঙ্কা চুরি করেছে। তা ধরুন প্রায় পোয়াটাক হবে। হ্যাঁ, আরো একদিন ভিক্ষে করতে এসে গাছের পাকা পেঁপে ভেঙে নিয়ে গেছে। ও, এই 2-4 বার এমন ঘটনা ঘটার পরে আর মাথা ঠিক রাখতে পারিনি। মিথ্যে বলবো না, আজ একটা ছপটি দিয়ে মেরেছি ওকে। কিন্তু এই কথা আপনি কি করে জানলেন? না, আপনার কাছে কি নালিশ করেছে বুঝি? ও তো এই গায়ের সকলের বাড়িতে প্রায় রোজই চুরি করে বেড়াচ্ছে। আমার কাছে নালিশ করেছে? যাক, মেয়েটাকে আমি বলে দেব তোমার বাড়িতে যেন আর ভিক্ষা করতে না আসে। আপনি রাগ করলেন তারিণী দাদা। আসলে মেয়েটা অভাবে স্বভাব নষ্ট, এই কথাটা শুনেছো তো? পেটে যার ভাত জোটে না তার পক্ষে গাছের ফল পেড়ে নেওয়াটা চুরি নয় মধু। মেয়েদের গায়ে হাত তোলাটা তার চেয়ে অনেক বড় অপরাধ। যাকগে, শোনো, এবার থেকে তোমার ওই গাছ গাছালি ফল পাকড় এগুলো সামলে রেখো মধু। হ্যাঁ, গ্রামে ভিখারি বাড়ছে। আর চলি দাদা। রাগ করে বললেও কথাটা একেবারে মিথ্যে বলেনি তারিণী। গ্রামে সত্যি ভিখারি বাড়ছিল, কারণ সোনার বাংলায় তখন মড়ক লেগেছে, যার পোশাকি নাম দুর্ভিক্ষ। হাজুর মতো ভিখিরিদের কাছে এ যেন জীবনের সত্যিকারের অভিশাপ। যাদের বাড়িতে গিয়ে চালটা কলাটা ভিক্ষে পেত, তাদের নিজেদেরই চাল বাড়ন্ত। তারিণী অবশ্য মাঝে মধ্যেই ছোটখাটো পুঁটলি হাতে নিয়ে দুপুরের দিকে নির্জন পথ ধরে গুপ্তিপাড়া এলাকায় যাওয়া আসা করে। না, সেই যে তার বাবা নিষেধ করে দিয়েছিলেন, তারপর থেকে কারো বাড়িতে সে ঢোকে না,
যায় তার খাস চাকর পল্টু। বাপমা মরা ছেলেটাকে এই মন্বন্তরের মাসেই সে পাশের গ্রাম থেকে তুলে নিয়ে এসেছিল। ছেলেটা তার হয়ে ফাই ফরমাস খাটে। তার মনিবের সঙ্গে গুপ্তিপাড়া গ্রামে যায় পল্টু। মনিব দাঁড়িয়ে থাকে গ্রামের মুখের বড় বট গাছটার নিচে, আর পল্টু হাতের পুঁটলিটা নিয়ে গুলতির বেগে একটা ভাঙা টালির বাড়ির দিকে ছুটে যায়। সে বাড়ির মা মেয়ের শতছিন্ন শাড়িতে আর লজ্জা থাকে না যে, তাই তারা বাইরে আসতে পারে না। সেদিনও গুপ্তিপাড়া থেকেই পল্টুকে নিয়ে তারিণী ফিরছিল। পথে গোবিন্দর সঙ্গে দেখা। গ্রীষ্মের দুপুরের এই সময়টাতে গ্রামের পথে ঘাটে ছাগল কুকুরও থাকে না। এই সময়ে গোবিন্দকে দেখে বেশ একটু অবাক হয়ে গেল তারিণী। কিন্তু তারিণী মুখুজ্জের সেই বিস্ময় প্রকাশের অবকাশ না দিয়েই গোবিন্দ বলে উঠল, এ কি তারিণী যে! তা এমন গনগনে দুপুরে এই গুপ্তি পাড়ায় তুমি কি করছো? ও গোবিন্দ, তুমিও তো দেখছি এখানেই। বিশেষ কোনো কাজ বুঝি? আমি আর বলো না, গিন্নির আবদার বাপের বাড়ি যাবে। গৃহশান্তি বজায় রাখতে সঙ্গে সঙ্গে আজ্ঞা পালন করতেই হয়। আমার আবার একটা বিশেষ কাজ আছে জানো তো, তাই খেয়ে দিয়ে দুপুরেই বেরিয়ে পড়েছি। এই গুপ্তিপাড়া দিয়ে গেলে একটু শর্টকাট হয়। বেশ করেছ। তা তুমি এখানে কেন? আমি মানে ওই একটা কাজেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভায়া গাঁ গ্রামের মা, তো তোমাকে এখানে সেখানে ঘুরতেই হবে, এ আর নতুন কথা কি? তা দেখা হয়ে ভালোই হলো। চলো ভায়া, একসঙ্গেই ফেরা যাক নাকি? ওহো, তোমার কাজ সব মিটে গেছে তো, নাকি আরো কিছু বাকি আছে? না না, মানে হ্যাঁ, সবই মিটে গেছে। আমিও এবার ফিরেই যাচ্ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, যাওয়া যাক যাওয়া যাক। চল রে পল্টু, বাড়ি চল। গোবিন্দ যে সত্যি কথা বলল না সেটা তারিণী বেশ বুঝতে পেরেছে। মন্বন্তরের গ্রামে যে যার মতো নিঃসারে কলাটা মূলটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখন তার মিথ্যেটাকে প্রকাশ্যে ধরে ফেললে তারিণীও যে বিপদে পড়ে যাবে। সে যে চুপি চুপি গুপ্তিপাড়ায় কেন আসে সে কথা বলা যাবে না। বিপদে পড়া পরিবার তো অনেক আছে, শুধু এই ভাঙা টালির ঘরের হাভাতে কিশোরীর প্রতিই বা তার কিসের এত দরদ, সে কথা গোবিন্দকে কিছুতেই বলা যাবে না। না, 7-5 ভেবে তারিণী চুপ করেই গেল। নিজের মিথ্যেটাকে ঢাকা দিতে সারা রাস্তা জুড়ে গোবিন্দ অনবরত বক বক করেই চলল। তারিণী 2-একটা হুঁ হাঁর বাইরে আর বিশেষ কিছু বলল না। তার মাথায় তখন একটাই চিন্তা, তার গুপ্তিপাড়ায় আসার কারণটা গোবিন্দ সত্যি কতটা আঁচ করতে পারল। তার নিজের গ্রামে কথাটা রটলে ঠিক কতখানি ঝামেলা হবে ভাবতে ভাবতে একটু যেন বিষণ্ণ হয়ে পড়ল তারিণী। দুর্ভিক্ষটা এবার বেশ জাঁকিয়ে বসেছে। তার থাবায় একের পর এক গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। চেনা মানুষজনদের আর চেনা যায় না যেন ঠিক মতো। যে ঘর বাড়ির রমরমা ছিল সেই সব ঘর এখন দিনে দুপুরেই টিম টিম করে। রাতের অন্ধকারে তো কথাই নেই। তারিণীর জমি জমার অবস্থাও প্রায় ফুটি ফাটা। গোলায় মজুত করে রাখা লক্ষ্মীর দানার ভরসাতেই রয়েছে সে। কিন্তু এই অনিশ্চিত সময়টাতেও একটা বিষয় মনের মধ্যে বেশ খচখচ করে তার। হাজু মেয়েটাকে গ্রামে আজকাল আর দেখা যায় না কেন? পল্টুকে চুপি চুপি গুপ্তিপাড়ায় পাঠিয়েও হাজুর কোনো খবর সে পায়নি। তাকে সেখানে দেখতেই পায়নি পল্টু। মেয়েটা তাহলে গেল কোথায়? আবার শ্বশুর বাড়িতে ফিরে গেল? না না, তারিণী ভাবে সেটা তো হবার নয়। কারণ যে মেয়ের রাক্ষসে খিদের জ্বালায় শ্বশুর বাড়ি তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই বাড়িতেই আবার কি করে ফিরে যাবে হাজু? না, সেখানে হাজু যায়নি। এই ব্যাপারে তারিণী নিশ্চিত হয়ে গেল। পরক্ষণেই মনের মধ্যে এলো, তাহলে মেয়েটা গেল কোথায়?
আর এই ভাবনাটা মাঝে মাঝেই তার মাথায় চেপে বসে। সেদিন সকালে গ্রাম সভার একটা কাজে বেশ হনহন করে রাস্তা দিয়ে হাঁটছিল তারিণী। হঠাৎ পিছন থেকে এক মহিলা কণ্ঠের ডাক শুনে থমকে গেল সে। দাদা ঠাকুর, ও দাদা ঠাকুর। আমাকে ডাকছো? তোমাকে তো ঠিক। আমি বসতাম বউ গো, গুপ্তিপাড়ায় বাড়ি, ওই হাজুদের বাড়ির পাশেই থাকি আমি। তোমাকে ওখানে দেখেছি গো দাদা ঠাকুর, কথা কইতে সাহস হয়নি। তুমি হাজুর পড়শি? হ্যাঁ গো দাদা ঠাকুর। হাজুর কোনো খবর জানো? মেয়েটাকে অনেকদিন দেখি না যে। সে তো একটা কাণ্ড করেছে দাদা ঠাকুর, আপনি শোনেননি? কাণ্ড? কি কাণ্ড করলো হাজু? হাজু বনগায় কি নাম লিখিয়েছি গো দাদা ঠাকুর। নাম লিখিয়েছে হাজু? কি বলছো? আমাদের হাজু? লেখানোর মানেটা জানে। জীবনের সব থেকে অন্ধকার দিকটাকেই বেছে নেওয়াকে এই গাঁগঞ্জে বলে নাম লেখানো। তার মানে হাজু বেশ্যাবৃত্তি নিয়েছে। সে আজ এক নিষিদ্ধ পল্লীর মেয়ে। তারিণীর মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। হাজুর শ্যামলা, রোগা, লোভী কিন্তু সরল মুখখানার সঙ্গে এই কথাটাকে সে কিছুতেই মেলাতে পারল না। বৈষ্ণব বউ চলে গেলে সেও নিজের কাজ সেরে তাড়াতাড়ি ঘরে ফিরে এলো। আজ আর কিছুতেই মন বসছে না তারিণীর। মাঝে অনেকটা সময় চলে গেল। দুর্ভিক্ষ তখন যাই যাই করছে। তবুও পথের পাশে এখানে ওখানে আজও দু একটা না খেতে পাওয়া মানুষের কঙ্কাল দেখা যায়। তারা বেশিরভাগই ত্রিপুরার মানুষ। চোখের জল আর বুকের আগুনও এবার নিভু নিভু হয়ে এসেছে। দেখতে দেখতে পৌষ মাস এসে পড়ল। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। রানাঘাট শহরের একটা পাঠাগার মানে লাইব্রেরির বার্ষিক উৎসবে যোগ দেওয়ার জন্য তারিণীর কাছে নিমন্ত্রণ এসেছে। ফেরবার পথে ট্রেন ধরবার তাড়া ছিল তারিণীর। তাই সোজা পথ ছেড়ে একটা গলির মধ্যে দিয়ে বাজারের রাস্তায় এসে উঠবে ভাবল তারিণী। গলিটার মধ্যে ঢুকে হনহনিয়ে চলেছে সে। বেশ কিছু দূর এসেও পড়েছে। এমন সময় পিছন থেকে একটা ডাক ভেসে এলো। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই। কে? এই যে আমি হাজু, এই তো বাঁদিকে তাকান। গলিটা আধো অন্ধকার, তার উপর কেমন যেন ধোঁয়া ধোঁয়া। তাই প্রথমে ঠিক বুঝতে না পারলেও একটু চোখ সইয়ে ভালো করে তাকালো তারিণী। তারপর একটা রোয়াকোলা ঘরের সামনে তার চোখ পড়ল। হ্যাঁ ঠিক, ও তো হাজু। কিন্তু হাজুকে আর চেনা যায় না। সেই শীর্ণ চেহারা আর মলিন মুখটাই আর নেই যে। ধাঁ করে মনে পড়ে গেল কে যেন তারিণীকে বলেছিল যে হাজু এখন নাম লিখিয়েছে। তার মানে এই পাড়াটা নিষিদ্ধ পাড়া। না, এখন আর সেসব ভেবে লাভ নেই তারিণীর। অনেকটা দূর এসে পড়েছে সে। হাজুর সঙ্গে কথা না বাড়িয়ে এগিয়েই যাচ্ছিল তারিণী মুখুজ্জে। এমন সময় পিছন থেকে হাজু বলল, ও জ্যাঠামশাই, আমাকে চিনতে পারলেন না? আমি আপনাদের সেই হাজু। আসুন না আমার ঘরে, এই যে এই ঘরটাতেই আমি থাকি। না না না, এখন সময় নেই বুঝলে, ট্রেন ধরতে হবে আমাকে। আরে সারা রাত ধরে ট্রেন চলে জ্যাঠামশাই, একটা না পেলে আরেকটা ঠিক পাবেন। আসুন না একবার, একটু পায়ের ধুলো দিয়ে যাবেন। চলো তাহলে। তারিণী অবাক হয়ে ভাবল হাজু এমন গুছিয়ে কথা বলতে শিখেছে। তাকে দাঁড়িয়ে পড়তে দেখে প্রায় জোর করেই তাকে নিজের ঘরে নিয়ে গেল হাজু। আসুন আসুন, বসুন এখানে। খড় ছাওয়া নিচু রোয়াক পেরিয়ে তার একটা মাঝারি ঘর। নিচু তক্তপোষের ওপরে ফর্সা ধপধপে চাদরটা টান টান করে পাতা। দেওয়ালে সিগারেট মুখে সাহেব মেমের ছবি। তার পাশে বাঁশি হাতে কেষ্ট ঠাকুরও আছেন।
ছোট জলচৌকির ওপরে কয়েকটা কাঁসার বাসন রেড়ির তেলের অল্প আলোয় যেন ঝকঝক করছে। মেঝেতে একটা পুরনো মাদুর পাতা, ঘরের একটা কোণে একজোড়া ডুগি তবলা, একটা হুঁকো, টিকে তামাকের মশলা। সারা ঘর জুড়ে চোখ বুলোচ্ছে তারিণী। কত সামান্য আয়োজন, কিন্তু কি পরিপাটি করে রেখেছে হাজু। হাভাতে মেয়েটা কবে যে এত গোছাতে শিখল ভেবে পায় না তারিণী মুখুজ্জে। হাজু বলে, এটা এটা আমার ঘর। কেমন দেখছেন জ্যাঠামশাই? ভালোই। ও মা, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। আমি আমি বরং একটু চায়ের জল বসাই। হ্যাঁ, না না, কিচ্ছু লাগবে না, আমার খিদে নেই। আরে সামান্য একটু চা তো, ওর জন্য খিদের দরকার হয় না জ্যাঠামশাই। তুমি চা খেতে শিখলে কবে? এই তো এখানে এসে। দুবেলা চা না খেলে এখন আর কিছু করতে পারি না। এই পেয়ালা কিনেছি, এই যে জ্যাঠামশাই দেখুন। আর এই যে আয়নাটা দেখুন, কেমন সুন্দর না? ওই দেখো, কাজল লতাটা বাইরে পড়ে, দেখেছেন? হে মা, এটা এটা কাল বাজার থেকে এনেছি জ্যাঠামশাই। সুন্দর হয়েছে না? দেখুন। পতিতার ঘরে বসার কোনো ইচ্ছেই ছিল না তারিণী মুখুজ্জের, কিন্তু তাকে জোর করে ঘটির জলে পা ধুইয়ে তক্তপোষে বসিয়ে বড় যত্ন করে চা সন্দেশ এনে দিল হাজু। এখানে বসুন জ্যাঠামশাই। আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এটা ওটা দেখাতে লাগলো। খুশিতে একেবারে ডগমগ করছে মেয়েটা। তারিণী ভেবেছিল এই পেশায় আসার জন্য হাজুকে সে তিরস্কার করবে, কিন্তু ওর খুশি দেখে কিছুই বলে উঠতে পারল না। আর গা ঘিন ঘিন করলেও হাজুর সরল আন্তরিক স্পর্শে প্লেটের সবকটা খাবারই খেয়ে ফেলল তারিণী। তার চোখে তখনও হাজুর সেই হাউ হাউ করে তরমুজ খাওয়ার ছবিটা ভাসছিল। আজ তাহলে উঠি হাজু, এখনো তো অনেকটা যেতে হবে। ও মা, চলে যাবেন জ্যাঠামশাই? আচ্ছা, একটু দাঁড়ান। আমার মায়ের জন্যে 5টা টাকা আর একখানা শাড়ি যদি দিই, আপনি পাঠিয়ে দিতে পারবেন? দাও, পাঠিয়ে দেব। মায়ের বড় কষ্ট জ্যাঠামশাই। আমার ছেলেটাকেও ওখানে রেখে এসেছি তো, মাকেই সব দেখাশোনা করতে হয়। মাঝে মাঝে টাকা পাঠাই, কে জানে মা পায় কি না। টাকা কে দিয়ে আসে? মধু চক্রবর্তী, গোবিন্দ জ্যাঠা। মধু, গোবিন্দ, তারা এখানে আসে তোমার কাছে? আসে তো। তুমি ওদের হাত দিয়ে মাকে জিনিস পাঠাও? তাদের হাত দিয়ে বাড়ির জন্য টাকা, ফল, শাড়ি, দরকারি জিনিস সবই কিনে পাঠাই। এই যে জ্যাঠামশাই, এখানা মাকে দেবেন। দাঁড়ান, একটা পেন নাম করি। হাজুর পাঠানো জিনিসগুলো নিয়ে গুপ্তিপাড়া গ্রামে নিজেই গেল তারিণী। তার ডাকাডাকিতে হাজুর মা বেরিয়ে এসে এক গলা ঘোমটা দিয়ে দাঁড়ালো। এই নাও গো হাজুর মা, তোমার মেয়ে এগুলো পাঠিয়ে দিয়েছে। মেয়ে পাঠিয়েছে? আমার আমার হাজু? তাকে কোথায় পেলেন বাবু? হ্যাঁ, ওই সেই রানাঘাটে বাবুদের বাড়ি কাজ করতে গিয়েছিল, আজ অবধি তো তার কোনো খবর নেই। সে কি, এর আগে কেউ তোমাকে হাজুর পাঠানো কোনো জিনিস দিয়ে যায়নি? কে দেবে বলুন তো বাবু? রানাঘাট তো অনেক বড় জায়গা, এই গ্রাম তো ছেড়েই দিন, আশেপাশের কোনো গ্রামের কেউই তো সেখানে যায় না। আর আমার মেয়েটা যে কি করে ওখানে থাকা খাওয়ার কাজ পেয়ে গেল কে জানে। তারিণী আর কিছুই বলল না। গুপ্তিপাড়া থেকে নিজের গ্রামের রাস্তা ধরল। যে মধু চক্রবর্তী হাজুকে চোরের মার মেরেছিল
সে নিজেই আজ হাজুর পাঠানো টাকা হাজুর মাকে না দিয়ে নিজের কাছেই রেখে দিয়েছে। তার ঘরে যে হাজুর পাঠানো কতগুলো টাকা পড়ে আছে তাই বা কে জানে। আর গোবিন্দ, না, তারিণী আর ভাবতে পারে না ভিখিরি মেয়েটাকে যারা দূর দূর করেছে আজ সেই গ্রাম বুড়োর দলে তার যৌবনকে মেখে খাবে বলে রানাঘাটেও দৌড়োয়। দুর্ভিক্ষের বাজারে বাজারি মেয়েদেরও তো আকাল, তবে গ্রামের মেয়ে নিশ্চয়ই কিছু কম সময়ে যায়। তারপর আরও বেশ কিছু টাকাটা সিকিটা কাপড় গামছা ঝোলায় ভরে বাড়িও ফেরা যায়। আর হাঁটতে পারল না তারিণী। সামনের রাস্তাটা ঝাপসা দেখে সে। গ্রামের সবচেয়ে বুড়ো বটগাছটার নিচে চুপটি করে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। দু হাত দিয়ে নিজের চোখটাকে চাপা দিল অজান্তে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপদ অবলম্বনে আজকের গল্প এক যে আছে মেয়ে। আজকের প্রশ্ন, রানাঘাটে গিয়ে কাকে দেখতে পেল তারিণী? প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই নটার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের বাপ্পাদিত্য গল্পে প্রশ্ন ছিল, গল্পের শেষে যে ভিখারিনীর সঙ্গে বাপ্পাদিত্যর দেখা হল সে কে? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন গার্গী গড়াই, কৌশিকী শীল, সুদীপ দে, উজ্জ্বল দাস, প্রতাপ ঘোষ, কাউসার আহমেদ, প্রবীর কুমার মিত্র, সীমান্ত কুমার, পীতাম্বর নন্দী ও সুরঞ্জনা গিরি। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।